এরকম যে ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। তাহলে এখানে আসলে কোন অংশে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় এটা একটা শর্টকাট টেকনিক আপনাদের শিখিয়ে দিই, এরপরে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো প্রথমে আসি ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব মনে রাখার একটা টেকনিক মনে হচ্ছে এটা যে একটা সূত্র যে ধ্বনি বাকযন্ত্র ধ্বনি বাকযন্ত্র বর্ণ নত্ব ও সত্য বিধানের সাথে সন্ধি করল। সূত্রটা মনে রাখবেন গল্প আকারে, যে ধ্বনি বাকযন্ত্র বর্ণ নত্ব ও সত্য বিধানের সাথে সন্ধি করল। এই যে একটা লাইন, এই যে একটা গল্প, এর ভিতরেই ধ্বনিতত্ত্বের সব আলোচ্য বিষয় দেওয়া আছে। যেমন ধ্বনিতে বাকযন্ত্র নিয়ে আলোচনা করা হয়, বর্ণ অক্ষর বা লিপি নিয়ে আলোচনা করা হয়, নত্যবিধান সত্যবিধান নিয়ে আলোচনা করা হয় এবং সন্ধি নিয়ে আলোচনা করা হয়। তাহলে টেকনিকটা কি, যে ধ্বনি বাকযন্ত্র বর্ণ নত্য ও সত্যবিধানের সাথে কি করলো, সন্ধি করলো। তাহলে এই সূত্রটা মনে রাখলেই বা এই গল্পটা মনে রাখলেই আমরা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলা সবগুলাই মনে রাখতে পারবো। এবার আসি আমরা শব্দতত্ত্বে নিয়ে। কিন্তু শব্দতত্ত্বটা আমরা বাদ রাখবো, কারণ আমরা যদি ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব শিখে ফেলতে পারি, এর বাদে যতগুলা টপিক আছে সবগুলাই শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বটা আমরা বাদ রাখবো। আমরা এখন আলোচনা করব বাক্যতত্ত্ব নিয়ে। বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে আমরা এখানে আসি যে বাক্য রিলেটেড যদি কোনো টপিক থাকে সেটা অবশ্যই বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। যেমন বাক্য সংকুচন, এই যে বাক্য আছে এখানে, এই জন্য বা এক কথায় প্রকাশ যেটা বলি সেটাই হচ্ছে বাক্য সংকুচন। বাক্য আছে এখানে, তো এটা বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। আরেকটা বিষয় দেখেন, যদি আমি বাচ্য লিখতে যাই, কয়ের জায়গায় যদি চ লিখি তাহলে হয়ে যায় বাচ্য। দেখেন এখানে কিন্তু মিল আছে, বাক্য বাচ্য। তাহলে একটি বর্ণের পার্থক্য, কয়ের জায়গায় আসছে চ। তা মনে রাখবেন এটা, যে বাচ্য হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আরও বাক্য রিলেটেড বিষয় কি, যেমন প্রবাদকে কিন্তু আমরা বলি প্রবাদ বাক্য, এটাও একটা বাক্য। তাহলে প্রবাদ প্রবচন এগুলোও যেহেতু বাক্য রিলেটেড টপিক, সেটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্বে আর কি কি আছে শিখলাম আমরা। বাক্য সংকুচন শিখলাম, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় শিখলাম বাচ্য, আর শিখলাম হচ্ছে প্রবাদ প্রবচন। তিনটা জিনিস শিখে ফেললাম যে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে এগুলো আছে। আর কি কি আছে, আরও কিছু বিষয় আছে, যেটা যেমন বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে কি পদক্রম। তার মানে পদ রিলেটেড কিছু টপিক থাকবে এখানে। পদ রিলেটেড টপিক কি আছে এখানে, আছে হচ্ছে পদ পরিবর্তন, এটাই হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। যেহেতু বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম।
আরেকটা বিষয় আছে এখানে পদবিন্যাস। পদবিন্যাস, পদবিন্যাস কোথায় বসে? বাক্যে বসে পদবিন্যাস। বাক্য রিলেটেড টপিক এটা। পদের বিন্যাস কোথায় হয়? বাক্যে হয়। আর পদের পরিবর্তনও বাক্যের ভিতরেই হয়। তাহলে পদের পরিবর্তন আর পদবিন্যাস বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। কারণ বাক্য তত্ত্বের আরেক নামই হচ্ছে পদক্রম। পদ রিলেটেড আরও কিছু টপিক আছে, সেগুলা কিন্তু আবার শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে আলোচনা করে। যেমন পদ যদি বলি, শুধু পদ বা পদ প্রকরণ বা প্রকারভেদ, মানে বিশেষ্য বিশেষণ, এগুলো হলো পদের রূপের নাম, বিশেষ্য বিশেষণ। যেহেতু এগুলো পদের রূপ, এই জন্য শব্দতত্ত্ব বা রূপ তথ্যে আলোচনা করা হয়। যেগুলো পদ বিশেষ্য বিশেষণ, পদ প্রকরণের যে আলোচ্য বিষয়গুলা বা পদের শ্রেণীবিন্যাস, এগুলো কিন্তু পদের রূপ, এর জন্য রূপ তত্ত্ব বা শব্দ তত্ত্বে আলোচনা করা হয়। পদ প্রকরণ, কিন্তু পদ ও পরিবর্তন, পদ ও বিন্যাস, এগুলো আবার আলোচনা করা হয় বাক্য তত্ত্বে। আমরা যে আসছিলাম বাক্য তত্ত্বে। তা বাক্য তত্ত্বে কী কী শিখলাম এখানে বাক্য সংকুচন, বাচ্য শিখলাম, প্রবাদ প্রবচন শিখলাম। এরপরে আরও শিখলাম কি, যে পদ, যেহেতু এটার নাম পদক্রম, এখানে পদ ও পরিবর্তন আর হচ্ছে পদবিন্যাস নিয়ে আলোচনা করা হয়। পদ পরিবর্তন, পদবিন্যাস নিয়ে এখানে আলোচনা করা হয়। আর কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? বাক্য রিলেটেড বিষয় কি? উক্তি কোথায় বসে? বাক্যে বসে। কারো উক্তি, এটা কোথায় বসে? বাক্যের ভিতরে বসে কারো উক্তি, না? তাহলে উক্তি, এটাও হচ্ছে বাক্য তত্ত্বে আলোচ্য বিষয়। আরও একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যেটা বাক্য তত্ত্বে আলোচনা করা হয়, সেটা হচ্ছে কারক। এখন কারক কিভাবে মনে রাখবো? বাক্যের সাথে কারকের কি সম্পর্ক? আচ্ছা, কারকের সংজ্ঞা থেকে আমরা জানতে পারি কারক কাকে বলে, যে ক্রিয়ার সাথে বাক্যে বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক নির্দেশ করে তাকেই বলা হচ্ছে আমরা কারক। ক্রিয়ার সাথে বাক্যে বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক নির্দেশ করে, এখানে বাক্যের কথা আছে, বাক্য রিলেটেড টপিক হচ্ছে কারক। সুতরাং এটা বাক্য তথ্যে আলোচনা করা হয়। সুতরাং বাক্য তথ্যে আলোচ্য বিষয়ে আমরা কি কি শিখলাম? বাক্য সংকুচন, মনে করেন বাক্য রিলেটেড টপিক। আর সেরকম বাক্যর সাথে মিল আছে কার? বাচ্য, ক চেঞ্জ করে চ হয়েছে, মনে রাখবেন বাচ্য। আবার বচন বললেন, বচন আবার শব্দতত্ত্বের বিষয়। আচ্ছা, প্রবাদ বাক্য, প্রবাদ প্রবচন, মানে প্রবাদ বাক্য রিলেটেড টপিক। আবার পদ, বাক্য তত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। এই জন্য এখানে পদ পরিবর্তন বা পদের বিন্যাস নিয়েও এখানে আলোচনা করা হয়। আরও টপিক কি শিখলাম? কারক, কারণ কারকের সংজ্ঞাতে বাক্য রিলেটেড কথা আছে এখানে, এর জন্য এটা কারক হচ্ছে বাক্য তথ্যের আলোচ্য। আর উক্তি কোথায় বসে? বাক্যে বসে। উক্তি হচ্ছে বাক্য তথ্যের আলোচ্য বিষয়। এবার আসেন অর্থতত্ত্বে আসি। অর্থতত্ত্ব, কোনো যদি বাক্যের মধ্যে থয় রেফ থাকে, অর্থের শেষে কি আছে? থয় রেফ আছে। থয় রেফ যদি থাকে, সেই টপিকগুলায় অর্থতত্ত্বে আলোচ্য। যেমন কি বলি, মুখ্যার্থ, বা যদি বলি গৌণার্থ, শেষে থয় আছে, থয় রেফ আছে, মুখ্যার্থ, গৌণার্থ। যদি বলি বাচ্যার্থ, শেষে থয় রেফ আছে, বাচ্যার্থ। এগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আরও থয় রেফ আছে, যেমন কি বিপরীতার্থ বা বিপরীত শব্দ, যেটা বিপরীতার্থ। আরও যদি বলি, এগুলাই শেষে থয় রেফ আছে। আরও একটা জিনিস মনে রাখতে হবে অর্থতত্ত্বে, আর একটা সূত্র মনে রাখেন, যেটা হচ্ছে স্বল্প, বা স্বল্পের আরেক নাম কি? অল্প অবশ ছাড়লো। যে দাঁতের অপারেশনে কি করে? দাঁত অবশ করে নেয়, হ্যাঁ, আস্তে আস্তে অবশ ছাড়ে। কারণ অল্প অবশ ছাড়লো, মনে রাখবেন,
সূত্র অল্প অবশ ছাড়লো, এখান থেকে কি কি আছে? অল, অল থেকে মনে রাখবেন অলংকার, অল থেকে অলংকার। প থেকে মনে রাখবেন প্রতিশব্দ, প্রতিশব্দ। আবার অতে মনে রাখবেন অভিধান তথ্য, অভিধান তথ্য। তাহলে কি কি পাইলাম? অল থেকে পাইলাম অলংকার, প থেকে পাইলাম প্রতিশব্দ, আবার অ থেকে পাইলাম অভিধান তত্ত্ব। আরো যেগুলো আছে যে অল্প অবশ ছাড়লো, তাহলে অলতে পাইছি অলংকার, পতে পাইছি প্রতিশব্দ, অতে পাইছি অভিধান তত্ত্ব, বতে পাবো আমরা হচ্ছে বাগধারা, বতে পেলাম বাগধারা, বাগধারা। তালিবার শতে পাবো হচ্ছে শব্দ জোর, শব্দ জোর। আর ছতে পাবো ছন্দ। তাহলে অল্প অবশ ছাড়লো, এখান থেকে কি মনে? অলতে অলংকার, পতে প্রতিশব্দ, অতে অভিধান তথ্য। যদি এই তিনটা টপিক অলংকার, প্রতিশব্দ, অলংকার তথ্য, এগুলো হচ্ছে ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচনা। যদি অপশনে উচ্চতর পর্যায়ে না থাকে তাহলে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আরও কি কি আছে? বতে বাগধারা, তালিবার সত্যে শব্দ জোর, ছতে ছন্দ, ছন্দ হচ্ছে উচ্চতর পর্যায়ে ব্যাকরণে আলোচনা হয়। যে উচ্চতর পর্যায়ে অপশন না থাকে তাহলে অর্থতত্ত্বে আলোচ্য বিষয়। তো এই ধ্বনি তত্ত্ব বুঝলাম, টেকনিকের সাহায্যে বাক্য তত্ত্ব শিখলাম, অর্থতত্ত্ব শিখলাম। এর বাইরে যত টপিক আছে সবই হচ্ছে শব্দ তথ্য বা রূপ তথ্যের আলোচ্য বিষয়। আশা করি এই ক্লাসের পর থেকে আর কোনো ঝামেলা এখানে হবে না ইনশাল্লাহ।